আচ্ছা, আমরা আমাদের গত ক্লাস পর্যন্ত ছিল যে আমরা কিভাবে মাল্টি ভেন্ডর তৈরি করব। এর আগে আমরা কাজ করেছি কাস্টমাইজেশন, ই কমার্স, তারপরে মাল্টি ভেন্ডর কিভাবে তৈরি করতে পারি। ওকে, আচ্ছা, আজকে আমরা দেখব ই কমার্স কিভাবে ড্রপ শিপিং করা যায়। ই কমার্সে কিভাবে ড্রপ শিপিং করা যায়। ওকে, আচ্ছা, তো ড্রপ শিপিংটা আসলে কি? কেউ বলতে পারবেন ড্রপ শিপিংটা কি? হ্যাঁ ভাই বলতে পারবো। বলেন তো, ড্রপ শিপিং বলতে কি বোঝায়? হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ড্রপ শিপিংটা হলো যে নর্মালি যতটুকু জানছি আর কি, অনেকে দেখেছে আমি একটা বিজনেস করতেছি অনলাইনে, সেক্ষেত্রে প্রোডাক্টটা আমার না, প্রোডাক্টটা আমি আর একজনের কাছ থেকে ইম্পোর্ট করে আমার ওয়েবসাইটে আমি নিজস্ব প্রাইসে সেল দিচ্ছি, কিন্তু শিপিংটা হবে আপনার যে কিনবে ওনার ওয়েবসাইটে যাবে, কিন্তু শিপিংটা হ্যান্ডেল করবে যে ভেন্ডর, মূল প্রোডাক্টের যে ভেন্ডর উনি। আচ্ছা, আর কেউ? কাজ হচ্ছে। ড্রপ শিপিংটা এখানে বলতে থার্ড পার্টি বোঝায়। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলি, আলি এক্সপ্রেস। সাপোজ সেখান থেকে আমি কিছু ওখান থেকে প্রোডাক্ট আমার ওয়েবসাইটে লিস্টিং করব, আমার নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে সাপোজ বাংলাদেশে যদি থাকি, আর সেখানে আমি ওই ওয়েবসাইটের প্রোডাক্টটা আমার ওয়েবসাইটে লিস্টিং করে আমি এখানে দেখা প্রাইসটাও বাংলায় দিয়ে দিলাম, বা সেখানে যে প্রাইস আছে সেটা ডবল দিয়ে দিলাম, যে কোনো ভাবে আমি প্রাইসটা বাড়াই দিলাম। তারপর আমার ওয়েবসাইটে যখন ভিজিটররা ক্লিক করে অর্ডার করবে, অর্ডার করার পরে আমি সেই অর্ডারটা আবার আলি এক্সপ্রেসে দিয়ে দেবো, এবং ওখান থেকে আমার ওয়েবসাইটে যে ডেলিভারি অ্যাড্রেসটা আসবে সেটা আমি ওখানে দিয়ে সেইভাবে অর্ডার সেট আপ করে দেবো, তখন আলি এক্সপ্রেসই সেই কাস্টমারের কাছে প্রোডাক্টটা ডেলিভারি দেবে। মাঝখানে আমি যেটা করলাম এটা হলো ড্রপ শিপিং। ওকে, আচ্ছা, ড্রপ শিপিং বলতে বোঝায় আপনি একজন থার্ড পার্টি হিসেবে কাজ করবেন। ড্রপ শিপিং বলতে বোঝায় আপনি একজন থার্ড পার্টি হিসেবে কাজ করবেন। মনে করেন এটা ওয়েবসাইট, এইটা আপনি, আর এটা আপনার সাপ্লায়ার, এটা আপনার কাস্টমার। ওকে, এটা সাপ্লায়ারকে এস দ্বারা প্রকাশ করলাম। সরি, একটা এখানে লিখতে পারবো। এটা মনে করেন আপনার সাপ্লায়ার, এটা মনে করেন মি। ওয়েবসাইট, কাস্টমার। ওকে, ড্রপ শিপিং এর ক্ষেত্রে যে প্রোডাক্ট হচ্ছে সাপ্লায়ারের, প্রোডাক্টটা হচ্ছে কি সাপ্লায়ার। এখন সাপ্লায়ার কোথায় পাবেন এটা পরের ব্যাপার, এটা আমরা পরে দেখছি সাপ্লায়ার কোথায় পাবেন। ওকে, তো সাপ্লায়ার হচ্ছে প্রোডাক্ট, মাঝখানে আপনি যে কোনো পুঁজি ছাড়াই বিজনেস করবেন। আচ্ছা, আপনি কি করবেন?
আপনার প্রোডাক্টগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে শো করবেন। এটা হইতে পারে আপনার ওয়েবসাইট বা অন্য কোনো ওয়েবসাইট হইতে পারে। আচ্ছা, মনে করেন এটা আপনার ওয়েবসাইট, আপনি আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট শো করতেছেন। কার প্রোডাক্ট শো করতেছেন? এই যে সাপ্লায়ারের প্রোডাক্ট, তার প্রোডাক্টটা আপনি আপনার ওয়েবসাইটে শো করতেছেন। কাস্টমার কি করছে? কাস্টমার আবার আপনার এইখান থেকে প্রোডাক্ট, ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনছে। ওয়েবসাইট থেকে মনে করেন এই সাপ্লায়ারের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিলেন, হচ্ছে একটা প্রোডাক্টের দাম 100 টাকা, তার বিক্রয় মূল্য একটা প্রোডাক্টের দাম 100 টাকা, আপনি ওয়েবসাইটে ওই প্রোডাক্টটার মূল্য দিয়ে রাখলেন 200 টাকা। এখন কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে ওই প্রোডাক্টটা কিনলো 200 টাকা, তাহলে আপনার লাভ হলো কত? 100 টাকা। এখন আপনি এই সাপ্লায়ারকে আবার ওই প্রোডাক্টটাকে অর্ডার দিতে হবে। অর্ডার দিতে হবে কোন? এই কাস্টমারের অ্যাড্রেসে যেন সাপ্লায়ার প্রোডাক্টটা পাঠিয়ে দেয়। সাপ্লায়ার দেখছে যে প্রোডাক্ট কিনছেন আপনি, বাট প্রোডাক্টটা যাবে কিন্তু কাস্টমারের অ্যাড্রেস, কারণ কাস্টমার আপনার এখানে টোটাল অ্যাড্রেস দিয়েই দিচ্ছে সে। আপনি সেটা সেট করে দেবেন সাপ্লায়ারের কাছে, সেটা চলে যাবে। মাঝখানে শুধু আপনি বিজনেস করে নিলেন। ঠিক আছে? আপনার ড্রপ শিপিং এর সুবিধা ও যে অসুবিধা দুইটাই অ্যাফিলিয়েট আছে। মার্কেটিং মতন না ভাই? হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং অনেকটা এরকম না? অনেকটা, বাট এইভাবে না পুরো। তো এইখানে ড্রপ শিপিং এর সুবিধা অসুবিধা দুইটাই আছে। ড্রপ শিপিং এর সুবিধা হচ্ছে আপনি একাধিক সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারছেন। 2 নাম্বার, আপনার প্রফিটটা খুব বেশি হচ্ছে। 3 নাম্বার, আপনাদের মানে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারছেন, অর্থাৎ আপনাদের ইনভেস্ট কম, নাই বললেই চলে, খুবই কম। এ অর্ডার করবে, কাস্টমার অর্ডার করবে, ওই পেমেন্ট দিয়ে আপনি অর্ডার করে দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে সুবিধা, যে আপনার পুঁজিবিহীন আপনি একটা ব্যবসা করতে পারবেন, ইনভেস্ট কম করতে হবে, রিস্ক নেই বললেই চলে। আপনার আপনার এখানে রিস্কের কিছু নাই। তো এইগুলো হচ্ছে আপনার সুবিধা। অসুবিধা কি? যদি আপনার সাপ্লায়ার ভালো না হয়, মনে করেন কাস্টমার আপনার অর্ডার করলো আপনার ওয়েবসাইটে, যদি আপনি তো এই সাপ্লায়ারের কাছ থেকে মাল দিবেন, যদি আপনার সাপ্লায়ার ভালো না হয়, তাহলে কিন্তু আপনার এই কাস্টমারের সাথে আপনার একটা ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক চলে আসলো যে সাপ্লায়ার প্রোডাক্ট ঠিক মতো দিল না। আরেকটা বিষয়, যেহেতু প্রোডাক্ট আপনার হাতে না, অতএব এই সাপ্লায়ারের প্রোডাক্ট তো শেষ হয়ে যাইতে পারে, তাই না? এই কাস্টমার দেখা যাচ্ছে অর্ডার দিয়েছে রাত 12টার সময় বা 1টার সময় দিয়ে দিয়েছে, তখন কি হয়েছে? এই সাপ্লায়ারের দেখা যাচ্ছে তার 1 ঘন্টা আগে তার স্টক শেষ হয়ে গেছে, তখন আপনি তো এই কাস্টমারকে দিতে পারবেন না প্রোডাক্ট। ঠিক আছে? এরকম কিছু ব্যাপার আছে, যেমন সুবিধা অসুবিধা দুইটাই আছে। তো অসুবিধা ম্যাক্সিমাম হয় যে আপনি সাপ্লাই যদি ভালো না হয় তাহলে প্রবলেম। আর একটা হচ্ছে যে আপনার স্টক যেহেতু আপনার হাতে নিয়ন্ত্রণ হয় না, স্টক অন্য হাতে নিয়ন্ত্রণ, তখন আপনি স্টক সম্পর্কে আপনার আইডিয়াটা থাকবে না, যে স্টক কখন শেষ হয়ে যাচ্ছে, তখন একটা সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তো যাই হোক, আমি বুঝতে পারছি, মনে থার্ড পার্টি হিসেবে মিডিলে কাজ করব আমরা। ওকে, তো আমরা আমাদের সাইডে আসলাম, একটু সাইডের ড্যাশবোর্ডে যাই। ডাব্লিউপি অ্যাডমিন বা ডাব্লিউপি লগইন ইউজ করলেই হচ্ছে। সাইটটা ভিজিট করে রাখি। আচ্ছা, ড্রপ শিপিং এর ক্ষেত্রে আপনাকে ভালো সাপ্লায়ার, ট্রাস্টেড সাপ্লায়ার চুজ করতে হবে আগে, যে ভালো সাপ্লায়ার আপনাকে খুঁজতে হবে। এখন ভালো সাপ্লায়ার আপনি কোথায় পাবেন? ম্যাক্সিমাম যারা ড্রপ শিপিং করে, মেজরিটি পার্সন আলি ড্রপ শিপ থেকে সাপ্লায়ার নেয়, এবং আলি ড্রপ শিপের প্রোডাক্টের প্রাইসটাও কম। এটা চায়না বেস একটা কোম্পানি, এদের প্রোডাক্টের আপনার প্রাইসটা কম এবং হিউজ সাপ্লায়ার এখানে আছে, সেখান থেকে আপনি সাপ্লায়ার নিতে পারেন। আচ্ছা, তার আগে আমাদের এই যেহেতু আমি ড্রপ শিপ করবো, তো এর জন্য আমাদের কিছু প্লাগইন ইউজ করতে হবে। তো আলি ড্রপ শিপের ক্ষেত্রে আলি ড্রপ শিপ নামে একটা অলরেডি প্লাগইন আছে, তো আপনি যদি এটা দেন, এখানে সার্চ দিলেই হবে আলি ড্রপ শিপ। এটাকে আপনাকে পারচেজ করে নিতে হবে। যেহেতু আমরা এই যে বাই প্লাগইন,
এখান থেকে নেবেন এটা ফ্রি প্যাকেজ আছে। ওকে, এটা হচ্ছে $89 আছে। এটা ওয়ান টাইম পেমেন্ট, মানে একবারই পেমেন্ট করা লাগবে, পরবর্তী কোনো পেমেন্ট করা লাগবে না। এটা আপনি অ্যাড করতে পারেন। ওয়ান টাইম পেমেন্ট $89, আর কখনো পেমেন্ট করা লাগবে না। ওকে, তো এইটা আমরা তো যত পেমেন্ট করবো না, যদি যখন আপনারা কোনো বাইরের কাজ করবেন তখন এগুলো ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, আরেকটা ইউজ করতে পারেন আছে আপনার ফ্রির ভিতরে, সবগুলোরই পেইড আছে। dropship.me আছে একটা, dropship, ও সরি এটা ভুলে গেছি। dropship.me, এখান থেকে আপনি এটা ফ্রি ইউজ করতে পারেন, সমস্যা নেই। এটা প্যাকেজ কিনে ইউজ করতে পারেন, ফ্রি ইউজ করতে পারেন। এটা একটা। আচ্ছা, আমরা যেটা ইউজ করব, আমরা একটা ফ্রি ইউজ করব, সেটা হচ্ছে আলি টু কমার্স। আলি টু কমার্স যে প্লাগইনটা আছে ওটা আমরা ইউজ করব ড্রপ শিপিং এর জন্য। ওকে, তো প্লাগইন অ্যাড নিউতে ক্লিক করলাম। ওকে, আলি টু কমার্স, আলি টু কমার্স। ওকে, তো এই যে প্লাগইনটা দেখেন, এটা ফ্রি একটা প্লাগইন, এটা ইনস্টল নাও। একটু সময় লাগবে। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ। ওকে, আচ্ছা, আলি এক্সপ্রেস ওয়ার্ডপ্রেস সাইট। ওকে, এখন দেখেন এটা ইউজ করার পর সাথে সাথে, এটা অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে একটা চলে আসছে আলি টু লাইট, আলি টু লাইট। এখন দেখেন যে এখান থেকে সার্চ প্রোডাক্ট আমরা ক্লিক করতে পারি, সার্চ প্রোডাক্ট। এখন এখানে আমরা আলি এক্সপ্রেস প্রোডাক্ট এখানে সার্চ করে ইম্পোর্ট করতে পারবো। ওকে, তো আমরা একটু এখান থেকে মনে করেন একটা ক্যাটাগরি আমরা সার্চ করি, সাপোজ মোবাইল বা শুজ একটা ক্যাটাগরি দিতে পারি। তো শুজ একটা, মোবাইল একটা ক্যাটাগরি, মোবাইল দেখে মোবাইল ক্যাটাগরি দিয়ে সার্চ। মোবাইল ক্যাটাগরির ভিতরে যা যা আছে সমস্ত প্রোডাক্টগুলো এখানে শো করবে। এটা কিন্তু আলি এক্সপ্রেস থেকে আসতেছে প্রোডাক্টগুলো। এই যে এখানে অল ক্যাটাগরি গুলো আছে, এখান থেকে সমস্ত ক্যাটাগরি গুলো, যে ক্যাটাগরির প্রোডাক্ট আপনি চান সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তবে অল ক্যাটাগরি রাখলাম, এর ভিতরে দিলাম মোবাইল। ওকে, এখন দেখেন এখান থেকে আপনাকে বুঝতে হবে, এটা দেখেন এটার রেটিংটা খুবই ভালো। এই প্রোডাক্টটার ৬,৬২২টা অর্ডার হয়েছে, এটা ৬,৮১০টা। এটা হয়েছে ৩,২৭২টা, এবং রেটিংটা খুবই ভালো। তো এইভাবে যেগুলোর 5 স্টার রেটিং দেখবেন এবং অর্ডারটা খুব বেশি, এই প্রোডাক্টগুলো আপনি আপনার সাইডে অ্যাড করতে পারেন। এই প্রোডাক্টগুলো আপনি আপনার সাইডে অ্যাড করতে পারবেন। ওকে, আমরা যদি দেখি একটা প্রোডাক্ট অ্যাড করে এখান থেকে, মনে করেন একটা ভালো রেটিং দেখে, সাপোজ এই প্রোডাক্টটা ৬,৮১০ বার বিক্রি হয়েছে, আগের প্রাইস ছিল এটা, এখন আছে এটা। ওকে, তো এই যে অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, অথবা আমরা এখান থেকে যদি কাজ করি, যেমন ইউআরএল দিয়েও কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারি।
অথবা যদি আমরা চাই সবগুলো আমরা ইম্পোর্ট করব, তাও কিন্তু আমরা পারি। অ্যাড অল টু ইম্পোর্ট লিস্ট, যতগুলো আছে সবগুলো আমার লিস্টে অ্যাড হয়ে যাবে এখানে ক্লিক করলে। আচ্ছা, এখানে সর্ট বাই অর্ডার কাউন্ট দিয়েও করতে পারেন আপনি, লোয়েস্ট প্রাইস হাইয়েস্ট প্রাইস যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারেন। সেলার ফিডব্যাক স্কোর এখান থেকে দেওয়া যাবে, সেলার ফিডব্যাক স্কোর যদি আমি এখান থেকে দিই যে সেলার ফিডব্যাক স্কোর, ওকে, সেই স্কোরের উপর দিচ্ছে, দেখুন যার স্কোর সব থেকে ভালো সেই স্কোর গুলো পর্যায়ক্রমে আসবে। ঠিক আছে, তো এই সেলার গুলোর ফিডব্যাক স্কোর গুলো খুব ভালো, এই জন্য এগুলো চলে আসছে। ওকে, তো সাপোজ আমরা এখান থেকে একটা দিই যে এইটা একটা প্রোডাক্ট ইম্পোর্ট করি আগে, ইম্পোর্ট লিস্ট। ওকে, এটা ইম্পোর্ট হয়ে গেছে, দেখেন এখানে টিক চিহ্ন দেখাচ্ছে, এই প্রোডাক্টটা ইম্পোর্ট হয়ে গেছে, ইম্পোর্ট সাকসেসফুলি, একটা মেসেজও শো করছে পাওয়া, ইম্পোর্ট সাকসেসফুলি। ওকে, এখন একটা প্রোডাক্ট আমি ইম্পোর্ট করলাম। এখন যদি আমি যাই ইম্পোর্ট লিস্ট, এই দেখেন আলি টু লাইটের ইম্পোর্ট যে লিস্ট, এই লিস্টে আমি তো এখান থেকে ইম্পোর্ট করলাম, এখন ইম্পোর্ট গুলো থাকবে কোথায়? ইম্পোর্ট করলে কিন্তু আমার সাইটে চলে যায় না, এখন ইম্পোর্ট একটা লিস্টে আছে। তো এই যে ইম্পোর্ট লিস্ট, আমি ইম্পোর্ট লিস্টে ক্লিক করলাম, দেখেন এইখানে আমার প্রোডাক্টটা কিন্তু আছে, এখানে ইম্পোর্ট হয়ে আছে। ওকে, এখন এইখান থেকে আমি প্রোডাক্টের অনেক কিছু চেঞ্জ করতে পারবো। সিম্পলি দেখেন এই যে নেমটা, এখন এইটা আলি এক্সপ্রেস হচ্ছে এই নেমটা চলছে, এখন এই যে নেম আপনি কি এই নেমটাই রাখবেন নাকি নেম চেঞ্জ করবেন, এটা হচ্ছে ব্যাপার। সাপোজ মনে করেন এখানে এসে আমি কিছুই রাখবো না, এই মাইক্রো ইউএসবি কেবল ফ্ল্যাশ চার্জার এতটুকুই রাখবো, বাদ বাকিটুকু কেটে দিব। আমার সাইটে এসে টাইটেল হবে এইটা, আর আলি এক্সপ্রেসে কিন্তু ছিল এইটা। ঠিক আছে, আমি এতটুকু রাখবো, অথবা আপনার মতো করে নাম দিতে পারেন আপনি। ওকে, আচ্ছা ক্যাটাগরি, এটা আমার সাইডে কোন ক্যাটাগরির আন্ডারে যাবে, এটা একটা ব্যাপার আছে, যে আমার ওয়েবসাইটে এই জিনিসটা কোন ক্যাটাগরি আন্ডারে শো হবে। তো সাপোজ আমার এখানে কয়েকটা জিনিস আছে, তো আমি এর ভিতরে রাখতে পারি অ্যাক্সেসরিজ এর ভিতরে এটা রেখে দিলাম, যে অ্যাক্সেসরিজ ক্যাটাগরি আন্ডারে এটা শো হবে। অথবা অন্য আদার যদি কোনো ক্যাটাগরি অ্যাড করতে চাই তো ক্যাটাগরি অ্যাড করতে পারি, দুইটা তিনটা ক্যাটাগরি আন্ডারে শো হতে পারে একটা প্রোডাক্ট। ওকে, তো যাই হোক আমি একটা ক্যাটাগরি আন্ডারে শো করলাম, যে অ্যাক্সেসরিজ ক্যাটাগরি আন্ডারে এটা শো হবে। ওকে, আচ্ছা যদি কোনো ট্যাগ থাকে আমি কোনো ট্যাগের আন্ডার রাখতে পারি, এটা কোনো ট্যাগ দিতে পারি। আচ্ছা ট্যাগ দিচ্ছি না বলতে, যে পাবলিশ, এখানে আছে ড্রাফটে রাখবো নাকি পাবলিশে রাখবো, অবশ্যই পাবলিশে রাখতে পারি, আবার ড্রাফটেও রাখতে পারি, পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে সরাসরি। আচ্ছা এইটা গেল হচ্ছে প্রোডাক্টের এইটা। এখন আসুন ডিসক্রিপশন, এই যে এখানে খেয়াল করুন এখানে ডিসক্রিপশন আছে, এটা প্রোডাক্ট এখানে ডিসক্রিপশন আসলাম, এখন ডিসক্রিপশন কিছু চেঞ্জ করবেন কিনা, এই যে ডিসক্রিপশন গুলো আছে সুন্দরভাবে ডিসক্রিপশন গুলো দেওয়া আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, খুব সুন্দরভাবে দেওয়া আছে, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ওকে, আমি কিছু চেঞ্জ করছি না এখান থেকে। আচ্ছা, ভেরিয়েন্ট প্রোডাক্ট। ওকে, ভেরিয়েন্ট দেখেন এটা হচ্ছে আপনার এসকেইউ, মনে আছে আমাদের একটা যে প্রোডাক্টের এসকেইউ ছিল সেটা, যেটা আমরা অটোমেটিক্যালি এখান থেকে ওদের প্রোডাক্ট থেকে এখানে নিয়ে নিয়েছি অটোমেটিক্যালি। আচ্ছা দেখেন এটার পূর্বের মূল্য ছিল সেইটা 2.49, বর্তমান প্রাইস হচ্ছে 1.67। ওকে, আমরা ইনভেন্টরি এখান থেকে সেট করতে পারি, ইনভেন্টরি একটা মনে করেন আমার ইনভেন্টরি আমরা কিন্তু দিতে পারি, যদিও ইনভেন্টরি কিন্তু ম্যানেজ করবে আমার এখানে দেওয়া না দেওয়ার সমান কথা, কারণ আমি তো আরেকজনের প্রোডাক্ট নিয়ে কাজ করব, তো আমার এখানে ইনভেন্টরি আমি সাপোজ দিয়ে রাখলাম 10টা, ইচ্ছা মতো দিয়ে রাখলাম যাতে এখানে সেলটা হয়। আচ্ছা এখান থেকে প্রাইস কিন্তু আপনি কমাইতে বাড়াইতে পারেন। ওকে, মনে করেন আমি এখানে দিয়ে দেবো এটা, যে এটা 500 টাকা দাম ছিল, এখন বিক্রি হবে 400 টাকায়, এটা তো দিয়ে। ভাই একটু ছোট কোশ্চেন ছিল, বলেন। ইনভেন্টরিটা আসলে কি জিনিস? আচ্ছা ইনভেন্টরি স্টক, ওই স্টক কয়টা আছে, হ্যাঁ এই প্রোডাক্টটা কয়টা আছে আর কি সেটা বোঝাবে। ঠিক আছে, স্টকটা। মজুত পণ্য মজুত পণ্য। আচ্ছা এখন দেখেন এটা আমি 500 টাকা দিয়ে দিলাম, আমি কিন্তু প্রাইস চেঞ্জ করে দিচ্ছি, 500 টাকা আমি দিয়ে দিলাম, যে আগের প্রাইস ছিল 400 টাকায় সেল হবে। ওকে, এখানে এটা ডলারে শো করবে না? না না আমার সাইট যেহেতু, এটা তো আমার সাইট তো টাকাই শো করবে, আমারটা ও, তো ডলার শো করবে না। আচ্ছা আমরা তো এখান সেট থেকে করে রিমুভ প্রোডাক্ট আমরা রিমুভ করে দিতে পারি। ওকে, আচ্ছা আমি দিয়ে দিলাম কি এখানে পুশ অল প্রোডাক্ট সব দেওয়া যায়, যদি অনেকগুলো লিস্ট থাকে। ওকে, এই যে এখান থেকে ইমেজ আছে, ইমেজগুলো চেঞ্জ করতে পারেন, তো আমি আর চেঞ্জ করছি না।
যে ফিচার যে ইমেজ অর্থাৎ সামনে যে ইমেজটা থাকবে সেই ইমেজটাও চেঞ্জ করে দেবেন, যেটা স্টার দেওয়া থাকবে সেটা আর কি সামনে শো করবে। তো এই ইমেজটা মনে করেন আপনার আলি এক্সপ্রেসে শো করছে, তো আমি চাচ্ছি যে এই ইমেজটা শো করবে আমার ওয়েবসাইটে এটা শো করবে, তো আমি এটাই যে স্টার এখান টিক দিয়ে দেবো, দিলে এটা আমার ফিচার ইমেজ অর্থাৎ সামনে থাকবে এটা দিয়ে পুশ টু সব, এটা আমি সবাই পুশ করে দিলাম, আমাদের চেঞ্জ করার দরকার চেঞ্জ করে দিলাম। ওকে, তো আমি অ্যাক্সেসরিজ ক্যাটাগরি আন্ডারে আমার এই প্রোডাক্টটা শো হবে, পুশ হয়ে গেছে। তো আমি যদি আমার এখানে যাই প্রোডাক্টে যাই, যে প্রোডাক্টে আসলে শো হয়েছে কিনা, এখানে গেছে কিনা, তো অল প্রোডাক্ট একটু খেয়াল করি। ওকে, দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে, আমার প্রোডাক্টে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। দেখেন স্টক 10টা দিছি, 10টা 500 টাকা প্রাইস ছিল, সেল প্রাইস 400 টাকা, অ্যাক্সেসরিজ ক্যাটাগরি আন্ডার এটা শো হয়েছে। এটা আলি এক্সপ্রেস ইনফো দেখেন এখানে শো করতেছে, এটা আমি বুঝতে পারছি, আর কেউ বুঝতে পারবে না। এখন যদি আমি আর এখানে যাই একটু রিলোড করি, এটা আমার সাইট রিলোড করলাম, ওকে আমার কিসের আন্ডারে শো হবে, অ্যাক্সেসরিজ আন্ডারে, অ্যাক্সেসরিজ ক্যাটাগরি, আমি অ্যাক্সেসরিজ ক্যাটাগরি আন্ডারে গেলাম। এখন এই যে আমার প্রোডাক্টটা শো হয়ে গেছে, দেখেন 500 টাকা ছিল প্রাইস, 400 টাকা এখন শো হবে, কিন্তু আলি এক্সপ্রেসে কি আসলে তো ডলারে ছিল, বাট আমি এখানে কনভার্ট করে দিয়েছি। ঠিক আছে, এখন এখান থেকে দেখো আমরা একটু দেখেন নামটাও চেঞ্জ করে দিয়েছি, আমি যত টাইটেল যতটুকু দিয়েছি ততটুকু এখানে শো হয়েছে। ওকে, তো এইভাবে আমরা ওইখান থেকে করতে পারি। এখন এখান থেকে অ্যাড টু কার্ট করেন, দেখেন অ্যাড টু কার্টে চলে গেছে, এখান থেকে দেখতে পারেন এই চেক আউটে যাই, এখান থেকে অর্ডার করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক এখন দেখি এক ক্লিকে সব প্রোডাক্ট কিভাবে অ্যাড করবো, এটা আমি এখান থেকে এগুলো ই করে দিই, কেটে দিই। রিটার্ন টু শপ, এটা আসছে এখন। ওকে, আচ্ছা এইখানে দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছে, সেভ টাইম অ্যাডিং টু অর্ডার প্রোডাক্ট বাই ইউজিং এমএএলই এক্সপ্রেস ড্রপশিপ ক্রোম এক্সটেনশন, এটা একটা গুগল ক্রোম এক্সটেনশন আছে, এটা একটা গুগল ক্রোম এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা ইউজ করে আমরা খুব শর্ট টাইমে করতে পারি, তো ওটা আমরা পরে দেখবো, আগে একটু আর কয়েকটা জিনিস দেখি আগে। আচ্ছা এখন এখানে আমরা আবার একটা প্রোডাক্ট সার্চ দিই, সাপোজ এবার একটা শু সার্ভিস বা ওয়াচ দিতে পারি, শুজ দিলাম, শুজ দিয়ে সার্চ। ওকে, তো এখান থেকে অবশ্যই আমি একটু সেলার ফিডব্যাক ইউজ করে রাখি, সেলার ফিডব্যাক যাদের ফিডব্যাক ভালো আছে সেই প্রোডাক্টগুলো আমরা এখানে শো হবে। তো দেখেন আমার অনেক প্রোডাক্ট কিন্তু শো হয়ে গেছে, এখন একটা একটা করে যদি আমি এই যে এরপর কারসন নিলেই কিন্তু আপনার দেখাচ্ছে অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, অ্যাড টু ইম্পোর্ট লিস্ট দেখাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে। তো এই সমস্ত প্রোডাক্টগুলো একটা একটা করে ইম্পোর্ট করতে গেলে অনেক সময় লাগবে, যদি আমি ই করে ক্লিক করি অ্যাড অল টু ইম্পোর্ট লিস্ট, দেখেন অ্যাড অল টু ইম্পোর্ট লিস্ট মানে যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট আমার এক ক্লিকে ইম্পোর্ট হয়ে যাবে। তো আমি দিলাম কি অ্যাড অল টু ইম্পোর্ট লিস্ট, এটা ক্লিক করে দিলাম, ইয়েস, দেখেন পর্যায়ক্রমে সমস্তগুলো টিক চিহ্ন হয়ে যাবে, একটু ওয়েট হচ্ছে দেখেন, এই দেখেন সব টিক চিহ্ন হয়ে যাচ্ছে, মানে সব ইম্পোর্ট হয়ে যাচ্ছে, যেটা ইম্পোর্ট হবে সেটাই যেভাবে টিক হয়ে যাবে, গ্রিন কালার সে টিক হয়ে যাবে, দেখেন অটোমেটিকলি টিক হয়ে যাবে। কিছুক্ষণের ভিতরে সবগুলো ইম্পোর্ট হয়ে যাবে। তো এটার জন্য তাহলে আমার আর একটা একটা করে করা লাগলো না।
তো এই প্রোডাক্টটা আমি কি করলাম, কপি করে নিলাম লিঙ্কটা। ওকে, কপি করে নিয়ে আমি আমার এখানে গিয়ে প্রোডাক্ট ইউআরএল অথবা প্রোডাক্ট আইডিও আমরা ইউজ করতে পারি, তো প্রোডাক্ট ইউআরএলটা ইউজ করলাম, ইম্পোর্ট। এখান থেকে প্রোডাক্ট নিচে দেখেন ইম্পোর্ট সাকসেসফুলি দেখাইছে, আমার এটা ইম্পোর্ট হয়ে গেছে। আমি যদি আমার এখানে যাই ইম্পোর্ট লিস্টে, আমি শার্টের যেটা নিয়েছিলাম যদি ইম্পোর্ট হয়েছে কিনা ইউআরএল এর মাধ্যমে। এটা কি লাস্টে হইলো এটা? আচ্ছা, সবগুলো আগে রিমুভ করি এখান থেকে, রিমুভ অল প্রোডাক্ট, ইয়েস। ওকে, এখন প্রোডাক্ট ইউআরএল, আমি এখান থেকে প্রোডাক্টের ইউআরএলটা নিয়ে নিলাম, প্রোডাক্ট ইউআরএল ইম্পোর্ট, ইম্পোর্টেড সাকসেসফুলি। ওকে, এখন দেখি আমি ইম্পোর্ট লিস্ট আমার প্রোডাক্ট আছে কিনা। ওকে, দেখেন আমার প্রোডাক্টটা চলে আসছে, আমার ইম্পোর্ট লিস্টে চলে আসছে। তার মানে আমি ইউআরএল, যদি কোনো ইউআরএল পছন্দ হয় সেই ইউআরএল অনুযায়ী কিন্তু আমি এখানে ইম্পোর্ট করতে পারবো প্রোডাক্ট, আমার সমস্যা হবে না। ওকে, তো আচ্ছা, তো এটা আমরা ইম্পোর্ট করতে পারি। এখান থেকে সেম ভাবে দেখেন আমরা কিন্তু নাম চেঞ্জ করতে পারি, ক্যাটাগরি সব যেটা আগের মতোই ছিল হুবহু একই। তো আমি এটা মনে করেন কিছু চেঞ্জ করবো না, একটা ক্যাটাগরি আন্ডারে দিই ক্লোথিং অথবা মেন্স এর আন্ডারে দিতে পারি, মেন্স এর আন্ডারে পুশ করে দিলাম, কোনো কিছু চেঞ্জ করলাম না, যে প্রাইস ছিল ওইটাই, আমি কোনো কিছু চেঞ্জ করলাম না। ওকে, তো এইভাবে আমরা একটা করতে পারি। এখন একটা জিনিস আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে আমরা কিভাবে যাইতে পারি। এক্সটেনশন দিলে আমাদের সুবিধাটা আসলে কি হবে, এটা একটা ব্যাপার। তো গেট চরম এক্সটেনশন দেখেন এখানে ক্লিক করলাম, এটা ওকে, টু আলি এক্সপ্রেস ড্রপশিপ, এটা অ্যাড টু চরম, অ্যাড এক্সটেনশন, একটু ওয়েট করেন অ্যাড হয়ে যাবে। ওকে, এই যে এটা অ্যাড হয়ে গেছে, এটা অ্যাড হয়ে গেছে। এটা অ্যাড করলে সুবিধাটা হবে কি, দেখেন যদি আমি এখন আলি এক্সপ্রেসে যাই, মনে করেন এখানে গেলাম জ্যাকেটে দেখুন। ওকে, এখন খেয়াল করেন যে এইখান থেকে দেখেন, এইখান থেকে কিন্তু আমি ইম্পোর্টের অপশন পেয়ে যাচ্ছি, সরাসরি ইম্পোর্ট করতে পারবো এখান থেকে সরাসরি ইম্পোর্ট করতে পারবো। কারণ এটা হচ্ছে, যদিও এটা আপনার লাগবে, পেইড লাগবে কনফিগারের জন্য, জাস্ট দেখাই রাখলাম যে এখান থেকে কিভাবে আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, এই নিচে আছে ইম্পোর্ট প্রোডাক্ট, ইম্পোর্ট অল প্রোডাক্ট, এখান থেকে যে জাস্ট কনফিগার থাকলে আপনার হবে, কিন্তু কনফিগারের জন্য অবশ্যই পেইড ভার্সন লাগবে। তো এখান থেকে নো ই প্যাকেট, এটা মেথড সিস্টেম, মানে শিপিং মেথড। এই প্যাকেটটা হচ্ছে খুব মানে সুন্দর একটা মেথড। এখান থেকে মিনিমাম প্রাইস, ম্যাক্সিমাম প্রাইস আপনি ফিল্টারিং করতে পারবেন। ফ্রি শিপিং যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো শুধুমাত্র এখানে শো হবে, আদারওয়াইজ অন্য প্রোডাক্ট শো হবে না। তো ফ্রি শিপিং দিয়ে নিতে পারেন। আচ্ছা, এখানে দিতে পারেন যে যাদের 4 রেটিং স্টারের উপরে আছে, 4 স্টার রেটিং প্লাস আপ আছে, তাদেরকে নেবেন আপনি। ঠিক আছে, আচ্ছা, নিউয়েস্ট নিতে পারেন, ওল্ডার প্রোডাক্ট নিতে পারেন, বেস্ট ম্যাচ যেগুলো আছে সেগুলো নিতে পারেন। ঠিক আছে, তো এইখান থেকে আপনার সুবিধা হয়ে যাবে। যে রেটিং আলা যে রেটিং গুলো আছে 4.7, 5.0, 5.0, 4.5 এর নিচের প্রোডাক্ট গুলো নেবেন না, কারণ এই প্রোডাক্ট গুলো ভালো হয় না নরমালি। 4.5 এর নিচে যাদের থাকে, ওদের সাপ্লায়ার ভালো হয় না, আপনার প্রোডাক্টে ভালো না আর কি, আপনি ড্রপ শিপিংটা আপনার ঠিকভাবে কাজ করবে না। ওকে, আর যে প্যাকেট দেখছেন, এই প্যাকেট হচ্ছে একটা মেথড, এটা হচ্ছে পেমেন্ট মেথড, শিপিং মেথড যেটা বলা হয়, এটা এই প্যাকেটটা সব থেকে ভালো একটা মেথড। ওকে, তো এইগুলোর মাধ্যমে আপনি ফিল্টারিং করে নিতে পারেন। এগুলো ফ্রি শিপিং যেগুলো দেবে, যারা ফ্রি শিপিং দেবে, মনে করেন এরা ফ্রি শিপিং দিচ্ছে, তার মানে আপনিও তো ফ্রি শিপিং দিতে পারেন তাদেরকে। তাহলে আপনার সুবিধা হয়ে গেল কোন প্রোডাক্টগুলো ফ্রি শিপিং আছে। এইভাবে যদি বায়ার আপনাকে বলে যে ফ্রি শিপিং এ যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো, এবং যাদের রেটিং 4.4 স্টারের উপরে আছে, তাদের প্রোডাক্টগুলো আমার সাইডে অ্যাড করে দাও।
ঠিক আছে, বায়ার যখন দিবে অবশ্যই সে আপনাকে দিবে, ফ্রি দিবে না, পুরো ভার্সনই দিবে, ওটা নিয়ে নেবেন। ওকে, আর এইখান থেকে আপনি এই যে প্রাইস, লো, হাইট সবগুলো এখান থেকে দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে আপনি ম্যানুয়ালিও বসাই দিতে পারেন, সমস্যা নেই। যত প্রাইস থেকে এত প্রাইসের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমার সামনে আসবে, আর কোনো প্রোডাক্ট আসবে না। তো এখান থেকে ইজি ভাবে আপনি যে ইম্পোর্ট, এখানে ইম্পোর্টে ক্লিক করলে, এটা যেহেতু আপনার প্রোভার্সন না, তো ইম্পোর্টে ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে। এখান থেকে সবগুলো আস্তে আস্তে ইম্পোর্ট করার পরে তারপর অল ইম্পোর্টে, আপনি যদি চান অল ইম্পোর্ট, তো অল ইম্পোর্টে ক্লিক করলে অল ইম্পোর্ট হয়ে যাবে। আবার একটা একটা করে ইম্পোর্ট করতে পারেন। ঠিক আছে, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি দেখেন কত সুন্দর আপনি ফিল্টারিং এর মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারছেন। ঠিক আছে, প্রো ভার্সনে অনেক কিছু পাবেন। আরো বেটার হয় যারা আলি ড্রপ শিপিং এটা আপনি পারচেজ করে নিতে পারবেন $89 একবারে মাত্র, ওটা দিলে আরো বেটার হবে, ওটার জন্য আরো বেস্ট। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা করবেন। এই যে গেট ফুল ভার্সন আলি টু, এখান থেকে ফুল ভার্সন নিয়ে নিন। ওকে, তো কাজ এবং কাজও আছে। সাইট স্পিড চেক করার জন্য কয়েকটা ওয়ে আছে, এবং এর ভিতরে পপুলার কিছু আছে। জিটি ম্যাট্রিক্স একটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স, একটা হচ্ছে পিংডম, ওয়েবসাইট পারফরম্যান্স, সব ওয়েবসাইট পারফরম্যান্সের জন্য। আর একটা গুগলের আছে, গুগল স্পিড ইনসাইট, পেজ স্পিড ইনসাইট, গুগল ডেভেলপার। ওকে, কারণ এক একটাই এক এক ধরনের আপনার দিবে, পারফরম্যান্সের রেজাল্ট দিবে। ওকে, তো যে জিটি ম্যাট্রিক্স, আপনার এটা হচ্ছে পিংডম, এটা হচ্ছে গুগল পেজ স্পিড ইনসাইট। ওকে, তো আমরা দেখি একটা সাইট লোড করে দেখি যে কেমন হয় আর কি। তো আমাদের যেহেতু এখানে লাইভ সাইট নাই, তো আমরা একটা দেখতে পাই আমাদের এই সাইটটা দেখি, তো এই সাইটের লোড কেমন নাই কিনা, লোকাল হোস্টের সাইট তো এখন রেজাল্ট দেখায় কিনা। লোকাল হোস্ট তো এই জন্যই ঝামেলা দেখাচ্ছে, দেখাবে না এটা, যেটা দিবেন। আচ্ছা দেখ, আমরা একটা সাইট এখান থেকে নিই। কায়েস ভাই সাইট করা আছে না ভাই এরকম, ওই সাইট থেকে? কাজ ভাই আপনার সাইটের অ্যাড্রেসটা বলুন তো। আমারটা নেবেন তাহলে ওই যে যেটা আর্জেন্ট পোর্ট কাজ করছিলাম ওইটা নেন, ledp.lwks.com। ledp.wis.com। ওকে, এটা হচ্ছে আমাদের কায়েসবার পোর্টফোলিও। আচ্ছা দেখি এটার স্পিড কেমন আছে, একটু টেস্ট করি। তো এই সাইটটার লিংক কপি করলাম, প্রথমে দিলাম জিটি ম্যাট্রিক্স, জিটি ম্যাট্রিক্সে দিয়ে টেস্ট ইওর সাইট, টেস্টে দিলাম। এই যে স্ক্যানিং চলছে, একটু সময় লাগবে। এই সাইটটা কোন সার্ভারে আছে, কোন পিসিতে চলছে। ওকে, 5টা রিপোর্ট আমাদের জেনারেট করে দিচ্ছে এই সাইট সম্পর্কে। আচ্ছা, পারফরম্যান্স স্কোর, পেজ স্পিড 54, পেজ স্পিড আছে 54। আচ্ছা, ওয়াই স্লো স্কোর 58%, ফুল লোডেড টাইম 6.0 সেকেন্ড, টোটাল পেজ সাইজ 2.90 MB, রিকোয়েস্ট 84। আচ্ছা, এখন দেখেন টোটাল অ্যাক্সেস পেজ দিয়ে সাইজ দেবো ভাই, মানে বুঝে না। device
মানে অ্যাক্সেস লাগলে বলেন। আচ্ছা অ্যাক্সেস আছে তাই না, তাহলে তো আর ভালো হবে। না, না, আচ্ছা আগে লোড গুলা দেখি, একটু সবগুলো লোড করি, এরপর আমরা একটা রেটিংটা দেখাবো। এটা একটু লোড করি, গেল ফ্রি ট্রায়াল kingdom.com, সেটা তো আবার ই করা লাগবে, সাইন ইন এর ঝামেলা থাকে আবার, রিকোয়েস্ট ফ্রি ডেমো। তাহলে সাইন আপ করা লাগবে, তারপর আবার টেস্ট করতে হবে, আর এক প্রবলেম পাবো। আচ্ছা পেজ স্পিড সাইডে যাই, অ্যানালাইজ, আচ্ছা এটা আপাতত আমি সাইন আপ করতেছি না, এটা সাইন আপ করে নিন, আপনারা যখন কাজ করেন সাইন আপ করেন, প্রত্যেকেরই প্যাকেজ রাখছে। সাইন আপ করে লাভ কি ভাই? 14 দিন পরে তো আবার ঝামেলা। হ্যাঁ সাইন আপ করে তো লাভ না। ওয়েবসাইট পারফরমেন্স মনিটাইজেশন ম্যাডিজি প্রাইসিং একটা প্যাকেজে নিতে হবে আর কি, তাহলে আর কি সুবিধা। ওটা আপাতত বাদই রাখলাম, তো রাখতে পারেন টুলস, তিনটার নাম রাখতে পারেন, এই একই টুলস আছে। ওকে ওকে, এটা মোবাইল, এটা আবার গুগলের ক্ষেত্রে আবার দুইটা দেখা আছে, মোবাইল ভার্সন আর ডেস্কটপ। ওকে তো এটা হচ্ছে মোবাইল, আমি ডেস্কটপটা একটু দেখি ডেস্কটপের পারফরমেন্স কেমন। বেশি একটা ভালো না কিন্তু 60% আছে। ওকে বেশি একটা ভালো না। এই যে এখানে দেখা যাচ্ছে যে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, লেআউট 0.3 সেকেন্ড, স্পিড ইন্ডেক্স 50 মিলি সেকেন্ডে স্পিড হচ্ছে, ইন্ডেক্সটা ফাস্ট কন্টেন্টফুল পেইন্ট, এটা একটু সময় লাগছে বেশি, টাইম টু অ্যাক্টিভ। ওকে তো ডেস্কটপ আর মোবাইলের ক্ষেত্রে গেলে আরো স্লো হচ্ছে, মোবাইলে লোড হইতে আরো সময় লাগবে। ঠিক আছে 30% একদম রেড সিগন্যালে আছে। আচ্ছা গাইস এই ভাই আপনার এক্সরে রিপোর্ট তো খারাপ। হ্যাঁ কিসের খুব খারাপ অবস্থা। খুব তো খারাপ দেখতেছি ভাই। আচ্ছা এইখানে কায়েস ভাই এখানে দেখেন, যদি আমরা এইখানে দেখি যে জিটি ম্যাট্রিক্স কি কি পারফরম্যান্স দিছে, সার্ভ স্কেলস ইমেজের অবস্থা খুব খারাপ। কায়েস ভাই সাইডে যে ইমেজ দিছে, ইমেজের লোড হইতে খুব সময় লাগছে, জাভাস্ক্রিপ্ট ফাইলে ঝামেলা হচ্ছে, এই দুইটা। ঠিক আছে ইমেজ অপটিমাইজ করতে হবে, 79% আছে। বাদ বাকি নিচের দিকে পারফরম্যান্সটা ভালো আছে, জাভাস্ক্রিপ্ট ম্যানিফাইড জাভাস্ক্রিপ্ট এটাই ঝামেলা আছে একটু, বাদ বাকি মোটামুটি ঠিক আছে, 100 এগুলা ভালো আছে। কিছু সমস্যা আছে, কিছু সমস্যা এটা মোটামুটি ঠিক হবে। ঠিক আছে কিছু কাজ করতে হবে, এটা ঠিক হবে। আচ্ছা এখানেও সেম ভাবে এদের প্রবলেম আছে, সিএসএস ফাইলে ঝামেলা আছে, ইমেজের সমস্যা আছে, জাভাস্ক্রিপ্টের সমস্যা আছে, দেখেন সব রেড সিগন্যাল দিয়ে যাচ্ছে। ঠিক আছে তো আমরা এইগুলা করবো, যাই হোক আমরা স্পিডটা দেখে রাখলাম, স্পিড আসলে কত ছিল, এখন একটু দেখে রাখি যে ডেস্কটপে কায়েসবারে এই স্পিড কত, এখন এটা স্ক্রিনশট নিয়ে রাখি আমরা। ঠিক আছে তো এখানে এই স্কোর কত হইলে ভালো বলা যায়? এটা তো মিনিমাম 80-র উপরে থাকতে হবে। মানে এ প্লাস পাইতে হবে। হুম আচ্ছা দেন আমি গাইস ভাই 70-80 তো মিনিমাম থাকতে হবে, তা নাহলে আচ্ছা একটু আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি, আর এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি যে এখন আমরা কত পাইলাম আর আমরা অপটিমাইজ করার পর আসলে কত আসে। ঠিক আছে এটা বোঝার জন্য এটা আমি ডেস্কটপে সেভ করে রাখলাম। এটা হচ্ছে কিসের জন্য, গুগলের, গুগল গুগল ডেস্কটপ গুগল দিয়ে রাখলাম, জি দিয়ে রাখলাম। এটা হচ্ছে গুগলের স্পিড টেস্ট নিলাম, আর এটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স এর। ওকে এটা রাখি, এটা এই রিপোর্টটা বানালাম জিটি ম্যাট্রিক্স এর। এখন আমাদের ই করার পর দেখি কতটুকু আপডেট হয়। দিলাম জিটি ম্যাট্রিক্স, ওকে আচ্ছা এখন একটু কেটে দিয়ে অতগুলো ট্যাব আপাতত ওপেন করছি না। ওকে কায়েস ভাই আপনার হ্যাঁ ভাই দিচ্ছি। অ্যাক্সেসটা একটু দেন। ওয়েবসাইটে লোড করার আগে কিন্তু আপনারা ইমেজ একটা জায়গাতে অপটিমাইজ করে নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে দেখেন টিনি পিএনজি নামে একটা অপশন আছে, আর টিনি পিএনজি
একটা সাইট আছে টিনি জেপিজি টিনি পিএনজি, একই সাইট মানে একই কাজ আর কি, দুইটা সাইট একই কাজ, টিনি পিএনজি আর টিনি জেপিজি একই সাইট। এখন দেখেন এখানে যদি আমি একটা জেপিজি আর পিএনজি যে কোনো ইমেজ কিন্তু আমি আপলোড করতে পারি এখানে। আপলোড করার পরে কি হয় দেখেন, যদি আমি একটা আপলোড করি এখান থেকে সাপোজ মনে করেন এই সাইজটা আমি আপলোড করলাম, আমাদের স্ক্রিনশট নিচে এটা, ঠিক আছে দেখেন এটা কম্প্রেসিং হচ্ছে, আমার সাইজটা কিন্তু 440 কিলোবাইট, 440.5 কম্প্রেসড হওয়ার পরে হয়ে গেছে আমার 93.1 কিলোবাইট, আমার সেভ হয়েছে কিন্তু 79 পয়েন্ট, ঠিক আছে 79% আমার সেভ হয়েছে, অর্থাৎ এই যে এখানে দিয়েছে যে এত কিলোবাইট আমার সেভ হয়েছে, এটা কিন্তু আপনি লোড করার আগে এখান থেকে কম্প্রেসড করে নিতে পারেন, অর্থাৎ সাইজ ছোট করে নিতে পারেন। দেখেন এইরকম যদি 10টা ইমেজ যায় আর এইরকমের 20টা ইমেজ যাবে না, 30টা ইমেজ, 30টা কি বেশি যাবে, 93 এমবি আর কোন 440 এমবি, বুঝতে পারছেন? যে কোনো ইমেজ আপনি এখান থেকে কম্প্রেসড করে নিতে পারেন tiny.png, এগুলো টুলস এর নাম একটু মনে রাখেন, ঠিক আছে? তো এইখান থেকে নিতে পারেন। তো যাই হোক আমাদের ইমেজ যেহেতু আপলোড করা হয়ে গেছে, আমাদের তো আর এইখানে চিন্তা করে লাভ নেই, এটা দেওয়ার হবে না। tiny.png আর tiny.jpg একই কাজ কিন্তু, এটা দেন tiny.png, আর যদি যাই tiny.jpg একই, টিনি জেপিজি কাজ কিন্তু একই, পিএনজি জেপিজি এর একই কাজ, ওটাও পিএনজি জেপিজি ফাইল করে কম্প্রেস করে, এটাও করে একই কাজ, সমস্যা নেই টিনি জেপিজি। যাই হোক আমার ইমেজ যেহেতু এখন লোড করা হয়ে গেছে, এখন এইখান থেকে আমি কি করতে পারি, কিভাবে করতে পারি, ঠিক আছে? ওকে, তো আসেন ইমেজ আমাদের অপটিমাইজ করার জন্য আমরা প্লাগইনসে যাব, অ্যাড নিউ প্লাগইন, স্ম্যাশ নামে একটা প্লাগইন আছে, স্ম্যাশ। আর একটা জিনিস মাথায় রাখবেন যে একই কাজ সম্পূর্ণ একাধিক প্লাগইন থাকতে পারে, বাট আপনি কিন্তু একই আপনার কি বলে কাজ সম্বলিত একাধিক প্লাগইন ইউজ করবেন না, তাহলে কিন্তু কম্পিটিশন শুরু হয়ে যাবে। মনে করেন আমার কাজ ইমেজ মানে কম্প্রেস করা, আর একটা প্লাগইনের কাজ ইমেজ কম্প্রেস করা, তো দুইটা প্লাগইন কিন্তু আপনি মনে করতেন ওভার পারফরমেন্সের জন্য দুইটা ইউজ করতে পারেন, এটা কিন্তু ভুলে কখনো করবেন না, ঠিক আছে? তো তাহলে যাই হোক, কি হবে ভাই, গন্ডগোল হয়ে তাহলে যাবে? ফ্রিকশন তৈরি হয়ে যাবে, হ্যাঁ গন্ডগোল তৈরি হয়ে যাবে, একটার জন্য একটাই তৈরি করবেন। হুম। আচ্ছা, যেরকম পিসিতে দুইটা অ্যান্টিভাইরাস থাকলে একটা আর একটারে ভাইরাস ধরে। হ্যাঁ ওইভাবে, এটা কিন্তু ভুলেও করবে, অনেকে কিন্তু এটা করে যায়, হয়তো আমি একটা ইউজ করছি ঠিক আছে এটা ভালো হচ্ছে না, আরেকটা করি, তো যদি আরেকটা করতে হয় তো এটা আপনাকে মতো আনইনস্টল করে দিতে হবে, ওইটাতে করবে। ওকে, তো এই স্ম্যাশটা এটা ইনস্টল নাও, এটা ইনস্টল করে রেটিং কিন্তু খুব ভালো, 1 মিলিয়নের উপরে ইনস্টল আছে দেখেন, অনেক ভালো একটা প্লাগইন, ইনস্টল নাও। ওকে, আমার এটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ। তো আমার এটা হয়ে গেছে, এখন দেখেন এটা হওয়ার সাথে সাথে নিচে দেখেন স্ম্যাশ নামে একটা অপশন চলে আসছে, স্ম্যাশ। ওকে, স্ম্যাশের ড্যাশবোর্ডে আমি যাই, এখানে একটা সেট আপস আছে, তো যাকে আমি সেট আপ করতেছি না, এটা স্কিপ করে দিলাম। ওকে, এখন দেখেন বাল্ক স্ম্যাশ টোটাল 38টা আছে, 38টা ইমেজ, এই যে দেখা যাচ্ছে 38টা ইমেজ দ্যাট নিডেড। ওকে, তো এখান থেকে যদি আমি দিয়ে এগুলো ইমেজগুলো হয়ে যায়, এখন দেখেন এখান দিয়ে একটাও এখন স্ম্যাশ হয় নাই, টোটাল কোনো সাইজ সেভিং হয়েছে কিনা এখন কিছু হয় না, কিন্তু আমরা কিছু করে নাই। তো এখান থেকে যদি এই যে বাল্ক স্ম্যাশ নাও এটা ক্লিক করি, একটু সময় লাগবে, এই ইমেজগুলো কম্প্রেস করে দিবে, কতটুকু সেভ হলে এখানে দেখাবে 38টা ইমেজ সে কম্প্রেস করবে, একটু সময় লাগবে। কিন্তু অন্যরা আবার এটা ডিরেক্ট মূল ব্যালেন্সে দিয়ে দেয় যে কোনো। ওকে,
রাইট বাটন ক্লিক, ভিউ পেজ সোর্স, এটা যাওয়ার পরে দেখেন এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে জেএস ফাইল, আমাদের লিঙ্ক, বিভিন্ন কিছু, তাই না? এই যে এই ফাইলগুলা আমাদের কিন্তু এইভাবে আছে। তো এইগুলোর জন্য দেখা যাচ্ছে লিঙ্কে ক্লিক করলে আবার আরেকটা সাইডে যাবে, বিভিন্ন জাভা স্ক্রিপ্টের লিঙ্ক আছে, লাইব্রেরি আছে, এইগুলো। তো কিছু কিছু সাইডে যাই দেখবেন যে লিঙ্ক এইভাবে থাকে না, এইভাবে আর দেখা যায় না, মিনিফাইড হয়ে যায়, কিন্তু আনমিনিফাইড আছে, আপনার মিনিফাইড না কিন্তু। ঠিক আছে, মিনিফাইড দেখছেন আমরা তো যখন ইউজ করছি, বুটস্ট্র্যাপ ইউজ করি, তখন দেখেন মিনিফাইড ফাইল, আনমিনিফাইড, ডট মিন ডট সিএস, মিন ডট জেএস, সে মিনিফাইড। ঠিক আছে, এটা কিন্তু মিনিফাইড না। ওকে, তো আমরা একটু দেখি আরেকটা জিনিস খেয়াল করবেন, এই দেখেন এই যে আমাদের প্রত্যেকটা লিঙ্কের শেষে ভার, মানে এটা ভার্সন দেওয়া আছে, ভার 1 = 1.0, এই যে ভার 5.8.1, ভার 4.2.1, ঠিক আছে, এই যে ভার দেওয়া প্রত্যেকটাই। তো এইগুলোর কোনো প্রয়োজন নাই, এই যে ভার দেওয়া, প্রত্যেকটা ভার দেওয়া আছে, লিঙ্কগুলাই ভার দেওয়া আছে। তো যাই হোক, আমাদের এইটা কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি। তো এটা মিনিফাইড না, এটা আমরা আনমিনিফাইড করব। ওকে, তো সেটা কিভাবে করব? এটার জন্য আমাদের একটা আবার প্লাগইনে যাইতে হবে, আর একটা প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে অটো অপটিমাইজ। ওকে, অটো অপটিমাইজ দেখেন এটা 1 মিলিয়নের উপরে, আপনার এটা 1 মিলিয়নের উপরে হচ্ছে ইনস্টলেশন আছে, রেটিংটা খুবই ভালো অটো অপটিমাইজ। তো ইনস্টল নাও, একটু সময় লাগবে। ওকে, এটা আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভ করে দিলাম অটো অপটিমাইজ। ওকে, তো আমাদের অটো অপটিমাইজ হয়ে গেছে। এখন দেখেন যদি আমরা যাই অটো অপটিমাইজ সেটিং, স্টার্ট পারফরম্যান্স, প্লেস কনফিগ আন্ডার সেটিং, অটো অপটিমাইজ সেটিং। আচ্ছা, দেখেন অপটিমাইজ জাভাস্ক্রিপ্ট কোড, এটা টিক দিব, জাভাস্ক্রিপ্ট কোডটা আমার অপটিমাইজ হবে। আচ্ছা, এখান থেকে অপটিমাইজ সিএসএস কোডটা আমার অপটিমাইজ হবে। অপটিমাইজ এইচটিএমএল কোডটা আমার অপটিমাইজ হবে। ওকে, আমি চাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট, সিএসএস আর আমার এইচটিএমএল এই তিনটা অপটিমাইজ হয়ে যাবে, দিয়ে সেভ চেঞ্জ অ্যান্ড এমপিটি ক্যাচ, সেভ চেঞ্জ অ্যান্ড এমপিটি ক্যাচ। ওকে, অটো অপটিমাইজ। এখন যে এখান থেকে আপনি এখান থেকে ডিলিট ক্যাচ ডিলিট করে দিলেন, যে ক্যাচটা ছিল এটা ডিলিট করে দিলেন। ওকে, এখান থেকে ইমেজই করা যায়, বাট ইমেজ যেহেতু এটা করছে এখান থেকে আমার করা লাগবে না, ইমেজ অপটিমাইজ করা লাগবে না, যেহেতু একটা আমি ইউজ করছি, এখান থেকে ইমেজ অপটিমাইজ করা যায়। ওকে, তো আমাদের এই তিনটা এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট, এই তিনটা অপটিমাইজ করলাম, তিনটা টিক দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি একটু দেখি সাইটটা দিয়ে রিলোড করি, দেখি কোথাও সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, এখন যদি একটু ভিউ পেজ সোর্সে যাই, দেখেন আমার এটা মিনিফাইড হয়ে গেছে, আগের মতো কিন্তু আর নাই। ঠিক আছে, এখন দেখেন সব মিনিফাইড, অল্প ইস্যু চলে আসছে। যাই হোক, আমার এটা মিনিফাইড হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা প্লাগইন ইউজ করব, সেটা হচ্ছে আমাদের ক্যাশ ধরে রাখার জন্য। ক্যাশ তো বোঝেন আপনারা, তাই না? আচ্ছা, আমি আগে প্লাগইনসটাই করি, এরপর অ্যাড নিউ।
W3 টোটাল ক্যাশ দেখেন এটা 1 মিলিয়নের উপরে অ্যাক্টিভ আছে, ইনস্টলেশন অ্যাক্টিভ 1 মিলিয়নের উপরে, যে তিনটা ইউজ করছে তিনটা কিন্তু 1 মিলিয়নের উপরে এবং রেটিংটাও খুব ভালো। ইনস্টল নাও, একটু সময় লাগবে। ইনস্টল হয়ে গেছে, এখন এটা অ্যাক্টিভ করে দিলাম। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন এই যে W3 টোটাল ক্যাশ এইটা আসলে কাজ কি করবে? এইটার কাজ হচ্ছে ক্যাশ মেমোরির নাম শুনছেন আপনারা? ল্যাপটপ যখন কিনছেন ক্যাশ মেমোরির নাম কি শুনছেন কেউ? জি ভাই শুনছি। আচ্ছা, ক্যাশ মেমোরির হ্যাঁ কাজ ভাই, ওই 2 MB 4 MB ক্যাশ মেমোরি 2 থাকে। MB 4 MB ক্যাশ মেমোরির আসলে কাজটা কি? ক্যাশ ক্যাশটা ওই মেমোরি, যে হ্যাঁ বলেন। বলেন, ওই যে সাইটের ইয়েটা আর কি ধরে রাখে ব্রাউজারে, যাতে পরের বার একই পেজ লোড হয় খুবই দ্রুত। আচ্ছা, এটা তো ব্রাউজারের ক্ষেত্রে যেটা, আবার আপনার মেমোরির কাজ কিন্তু সেমই। যদি সাইডের ক্ষেত্রে বলি, সাইডের ক্ষেত্রে যে একবার লোড হবে ওইখানে এই পেজের ইনফরমেশন গুলো ধরে রাখবে, দ্বিতীয়বার বা তৃতীয়বার পেজ লোড হইতে গেলে খুব ইজি লোড হয়ে যাবে ওইখানে, ওই ব্রাউজারে খুব ইজি লোড হয়ে যাবে, ক্যাশটা সে ধরে রাখবে। ওকে, তো এটাই করার পর দেখেন পারফরমেন্স নামে একটা অপশন চলে আসছে এখানে। এটা অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের পারফরমেন্স নামে একটা অপশন চলে আসছে। তো আমি এটা ড্যাশবোর্ডে যাই, পারফরমেন্সের ড্যাশবোর্ড। তো এখানে বলতেছে প্রাইভেট পলিসি টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে, এটা অ্যাকসেপ্ট করে নিলাম। ওকে, আচ্ছা এখন ড্যাশবোর্ড থেকে আমরা যাব জেনারেল সেটিং, একটু দেখি জেনারেল সেটিং। ওকে, এইখান থেকে দেখেন আমরা পেজ ক্যাশ এটা ইনেবল করে দিব, যে পেজের ক্যাশটা সে ইনেবল ধরে রাখবে। ওকে, আচ্ছা যেহেতু আমরা এখানে মিনিফাই করে দিছি আগে, এইটাকে আর মিনিফাইড করার দরকার নেই। দেখেন এখানে মিনিফাই কিন্তু ইনেবল করবে না, কারণ এই যে জাভা স্ক্রিপ্ট সিএসএস এইচটিএমএল এগুলো কিন্তু আমরা মিনিফাইড অলরেডি করছি, অটো অপটিমাইজ দিয়ে কিন্তু করছি, এখানে কিন্তু করবে না, করলে কিন্তু ফিকশন তৈরি হয়ে যাবে, যেটা বলছিলাম আগে যে একই কাজ যদি দুইজনের দায়িত্ব দেন তাহলে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, এটা করা যাবে না, এটা করবো না আমরা। ওকে, আচ্ছা অপকোড কাজ এটা ইনেবল করা থাকবে না এখানে। আচ্ছা, ডাটাবেস ক্যাশ এটা অবশ্যই ধরে রাখবে, আর অবজেক্ট ক্যাশ, এই তিনটা জিনিস, অবজেক্ট আর ব্রাউজার ক্যাশ তো অটোমেটিক্যালি ইনেবল করাই থাকবে, এটা আর কিছু করা লাগবে না আপনার। তাহলে অবজেক্ট ক্যাশ, ডাটাবেস আর পেজ ক্যাশ, ওকে দিয়ে একদম এখানে সেভ টু অল, সেভ টু অল। ওকে, এখন এই জেনারেল সেটিং এ এখানে এইগুলোর আবার ভিন্ন ভিন্ন কিন্তু আছে, আপনি আলাদা আলাদা ভাবে দিতে পারতেন। ঠিক আছে, সেগুলো আমি এক জায়গা থেকে দিয়ে দিলাম। তো আমি এখন এখান থেকে কি করব দেখেন, খেয়াল করেন এই যে অটো অপটিমাইজ, এখান থেকে ক্যাশ ডিলিট করব, কিন্তু ক্যাশ এখান থেকে ডিলিট হবে। পারফরমেন্স, এখানে আছে পারফরমেন্স, অটোমেটিক্যালি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে একটা পারফরমেন্স। ঠিক আছে, এই পার্স অল ক্যাশ। ওকে, আচ্ছা এখন খেয়াল করুন, যদি আমি এটা একটু দেখি আমার সাইডে এবার যাই, সাইটটা একটু রিলোড করি। ওকে, এখন আমি আমার সাইটটা চেক করব যে আমার রেটিং কি হয়েছে বর্তমান অবস্থায়, আগে কি ছিল এখন কি অবস্থায় আছে। ওকে, তো এর জন্য আমি লিংকটা রাখলাম, জিটি ম্যাট্রিক্স, দেখি কোনো পরিবর্তন হয়েছে কিনা।
আচ্ছা এখন দেখেন যদি একটু এইবার আমরা যদি আমাদের রিপোর্টটা একটু দেখি, এটা রিপোর্ট এটা পেলাম, তো এটা কিন্তু রিলোড করলে কয়েকবার রিলোড করলে আরো একটু বাড়বে। আচ্ছা জিটি ম্যাট্রিক্স ছিল আমাদের, জিটি ম্যাট্রিক্স ছিল হচ্ছে আমাদের 54, পেজ স্পিড স্কোর ছিল 54, আমাদের বর্তমান স্কোর কত হয়েছে দেখি 56, 54 ছিল 56 হয়েছে এই পেজ স্পিড স্কোর। ওকে 78 ছিল হচ্ছে আমার ওয়াই স্লো স্কোর 82 হয়ে গেছে। ওকে ফুল লোডের টাইম ছিল 6.9 সেকেন্ড, কিন্তু এটা হচ্ছে এইটা, আর আমার এখানে কত 6.0 সেকেন্ড। আর বেড়ে গেছে। ওকে না এটাও কয়েকবার ই করলে ঠিক হয়ে যাবে, কারণ এটা তো কখনোই বাড়বে না কয়েকবার লোড করলে, কারণ এটা তো এই জায়গায় ওপেন আছে, লোড করলে কমে যাবে। আপনারা একটু আপনাদেরটাই চেক করেন, যেহেতু এটা লাইভ আছে ঠিক আছে, আপনাদের ব্রাউজার, কারণ আমার ব্রাউজার তো ক্যাশটা আছে ধরে রাখতে পারে, আপনাদের ব্রাউজারটা চেক করে দেখেন। ওকে এটা আমি তো একটা ইনকগনিটো তো আছে। হ্যাঁ এটা তো ইনকগনিটো মোড আছে, এখানে তো ক্যাশ ধরে রাখবে না। একই শেষ তো এই জন্য ক্যাশ ধরবে না, কিন্তু একই শেষ জন্য আর হতে এই পারে। পেজ স্পিডটা তো আসলে বাড়ে না বেশি একটা। টোটাল পেজ সাইজ দেখো, টোটাল পেজ সাইজ কত 2.83 ছিল, কত 2.90 MB ছিল, একটু কমছে। আচ্ছা রিকোয়েস্ট 48 ছিল, কত 84, একটু অপটিমাইজ হয়েছে। আচ্ছা এখন যদি আমি আরেকটা দেখি যে গুগল পেজ ইনসাইট, ওকে মোবাইল ভার্সন, ডেস্কটপ ভার্সন 74, সেটা কত ছিল গুগল 60 ছিল। 79 আসছে, এটাও রিলোড করে দিয়েছেন 74 দেখাইছে, এখন কিন্তু রিলোড করছে 79 চলে আসছে। বুঝছেন, একটু আপনাদের এখান থেকে লোড দিলে সম্ভবত ঠিক হয়ে যাবে, কারণ এখানে তো একই ইস্যু কম্পিউটার, এই জন্য একটু ঝামেলা করতেছে। ওকে 79 চলে আসছে, কিন্তু 80 হইলে মোটামুটি হয়ে যেত। যাই হোক আমাদের ছিল কত, ছিল 60 ছিল, 60 থেকে দেখেন 80 চলে আসছে, আমাদের স্পিড 60 ছিল, 60 থেকে 80 চলে আসছে, মানে স্পিডটা অনেক ফাস্ট হয়ে গেছে। এটা হচ্ছে ফ্রি করে, শুধুমাত্র ফ্রি করছি, এটা হচ্ছে ফ্রি। এখন দেখি আমাদের সাইড কোনো সমস্যা হয়েছে কিনা, রিলোড করে দেখি যে এত কিছু করলাম সাইডে কোনো প্রবলেম হয়েছে কিনা। সবই ঠিক আছে আমাদের সাইডে, কোনো সমস্যা নেই। ওকে এগুলো একটু চেক করেন, এটা ফ্রি, আর আপনি যখন কাজ করবেন তখন প্রফেশনাল তো প্রিমিয়াম দিয়ে কাজ করবেন, কারণ আপনার বাইরের সাইডে তো এটা থাকবেই, ঠিক আছে, তখন সে প্রিমিয়াম কিনে দেবে, তখন আরো বেশি কাজ করবে। আরেকটা জিনিস বিষয় হচ্ছে দেখেন, এই যে আমার এখানে যে কাজটা করছে 60 থেকে 80, ওকে এই যে এখানে যেমন ইমেজ অপটিমাইজ স্ম্যাশ যে কাজটা করছে, 1 MB উপরের ইমেজ কিন্তু অপটিমাইজ করবে না, এটা মাথায় রাখতে হবে। ফ্রিতে 1 MB উপরে অপটিমাইজ করবে না, যে ইমেজটার সাইজ 1 MB উপরে চলে যাবে ওই ইমেজটা কিন্তু অপটিমাইজ করবে না স্ম্যাশ। তার মানে কি এখানে দেখা যাচ্ছে আপনার অনেক ইমেজ থাকতে পারে যেটা 1 MB উপরে আছে, সেটা অপটিমাইজ করতে পারে না। অনেক ইমেজই আছে ভাই, হ্যাঁ অনেক ইমেজই আছে, আমার যে পোর্টফোলিও গুলো ওগুলো তো মেবি 1 MB আর যে হেডারের হ্যাঁ যে 1 MB ইমেজটা উপরের ইমেজ কিন্তু অপটিমাইজ করতে পারবে না, তো এই ক্ষেত্রে অবশ্যই প্রো ভার্সন ইউজ করতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু এমনি সাইড অনেক ফাস্ট হয়ে গেছে, যেমন 60 থেকে 80 গুগল দেখা যাচ্ছে যে 60 থেকে 80 তে গেছে, মানে 80 উপর থাকলে সাইটটা হচ্ছে র্যাঙ্কিং ভালো, পারফরমেন্স ভালো, আর সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করলে প্রো ভার্সন ইউজ করলে আপনার 90, 95, 85 এইভাবেই থাকবে, 90-এর কাছাকাছি র্যাঙ্ক চলে যাবে। যেহেতু 1 MB এর উপরে অনেক ইমেজ এখানে অপটিমাইজ করে নাই, ইমেজ লোড হইতে সবথেকে বেশি সময় লাগে একটা সাইডের ইমেজ, আর ওই আপনার যেগুলো লিংক করা থাকে সেগুলো সবথেকে বেশি সময় লাগে, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এইগুলো যখন ইউজ করবেন একবার ব্যবহার করা হবে, মনে করেন আপনি নতুন একটা ইমেজ করছেন আপনার কি বলে
লোড করলেন নতুন ইমেজটা, তখন এখানে এসে অটো অপটিমাইজ এটা কিন্তু ডিলিট ক্যাশ করে দিবেন এটা, তা না হলে কিন্তু ওই সাইডে ইমেজ কিন্তু শো করবে না ঠিকভাবে। ঠিক আছে, এখানে এসে অটো অপটিমাইজ করে দিবেন, আর এই যে পারফরমেন্স পার্জ অল ক্যাশ এটা করে দিবেন। এই দুইটা করে দিলে ইমেজটা সুন্দরভাবে আপনার এখানে শো করবে। এই দুটা জিনিস একটু মাথায় রাখতে হবে। ডিলিট ক্যাশ, এখান থেকে অবশ্যই নতুন কোনো ইমেজ করার পর এখান থেকে ক্যাশ ডিলিট করতে হবে, আর এখান থেকে পারফরমেন্স থেকে এই পার্জ অল ক্যাশ এটা আছে ক্লিক করতে হবে, এটা ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, ক্লিক করলে এটা হয়ে যাবে, এটা অটোমেটিকলি নিয়ে নেয়। ওকে, তাহলে আমরা নর্মালি কি করলাম, স্ম্যাশের মাধ্যমে ইমেজটা হচ্ছে আমরা কম্প্রেস করলাম, তো অবশ্যই প্রো ভার্সন লাগবে, ফ্রি ভার্সনে 1 MB উপরে ইমেজ কম্প্রেস করতে পারবে না। এছাড়াও আপনার টিনি পিএনজি বা টিনি জেপিজির মাধ্যমে আগে থেকে আপনার ইমেজ কিন্তু কম্প্রেস করে আপনার সাইডে আপলোড করতে পারেন, আর যদি আপলোড করা থাকে তো এটা আপনি ইউজ করবেন। আচ্ছা, আর একটা আছে অটো অপটিমাইজের মাধ্যমে আপনি আপনার এইচটিএমএল সিএসএস এবং জাভা স্ক্রিপ্টগুলোকে আপনি মিনিফাই করতে পারবেন। ওকে, আচ্ছা, আর একটা করলাম হচ্ছে আমার ক্যাশ ধরার জন্য W3 টোটাল ক্যাশ আমরা ইউজ করলাম, যেটা আমাদের ব্রাউজারে ধরে রাখবে, যা পরবর্তীতে দ্বিতীয়বার সাইট লোডের ক্ষেত্রে অনেক ফাস্ট হয়ে যাবে। প্রথমবারের থেকে দ্বিতীয়বার মানে প্রথমবারের পরে যে কয়বার লোড করবে সাইট অনেক দ্রুত লোড হয়ে যাবে। বোঝা গেছে? আপনি অন্য সার্ভারে নেবে, ঠিক আছে, অন্য সার্ভারে টোটাল, কারণ এই সাইডের ডাটাবেজ আছে, এই সাইডের ইমেজ সহ সমস্ত কন্টেন্ট গুলা হুবহু এই সাইটটা অন্য একটা সার্ভারে চলে যাবে। তো এটার জন্য যেটা ইউজ করবেন, একটা প্লাগইন ইউজ করতে হবে, এটাকে বলে সাইট মাইগ্রেশন। সাইট মাইগ্রেশন বলে, সাইট কোলন বলে, ঠিক আছে, মাইগ্রেশনটাই সবচেয়ে বেশি চলে, সাইট কোলনও বলে অনেক সময়। ওকে, তো এটার জন্য একটা প্লাগইন ইউজ করবো, অ্যাড নিউ। ওকে, একটা প্লাগইন দেবো ডুপ্লিকেটর। ডুপ্লিকেটর নামে একটা প্লাগইন, ডুপ্লিকেটর প্লাগইন, এটা দেখুন 1 মিলিয়নের উপর আছে, একটা ইনস্টলেশন আছে। ঠিক আছে, ডুপ্লিকেটর ইনস্টল নাও। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভ। দেখেন ডুপ্লিকেটরটা অ্যাক্টিভ করলাম, এখন দেখেন এইখানে একটা অপশন চলে আসছে ডুপ্লিকেটর। দেখেন এখানে একটা অ্যাক্টিভ চলে আসছে ডুপ্লিকেটর, খেয়াল করেন, ডুপ্লিকেটর। ডুপ্লিকেটর থেকে তো প্যাকেজ, অথবা ডুপ্লিকেটরে ক্লিক করেন, যে ডুপ্লিকেটরে ক্লিক করি, এখান থেকে আমাদের প্যাকেজ ক্রিয়েট করতে হবে। নো প্যাকেজ ফাউন্ড, এখানে কোনো প্যাকেজ নাই, একটা প্যাকেজ ক্রিয়েট করতে হবে। তো এই যে ক্রিয়েট নিউ, আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করি। লোড হইতে সময় লাগে, আর লোকাল হোস্টটা কাজ করছে, লোকাল হোস্টটা একটু দেখি ওটা। ওকে, আর্কাইভ আর ইনস্টলার ফাইল সবকিছু নেবে, নেক্সট। একটু সময় লাগবে স্ক্যানিং হইতে, টোটালটা স্ক্যানিং করতেছে, একটু সময় লাগবে স্ক্যানিং হইতে। সমস্ত ফাইলগুলো ডাটাবেস শো স্ক্যান হচ্ছে। ওকে, সবকিছুই মোটামুটি আমার ঠিক আছে। এখন প্রো ভার্সন এ বলতেছে, আমি করব না। ওকে, বিল্ড। কি এটা? এখানে নোটিশ দিচ্ছে কি এটা? ব্যাগে শুনতে পাচ্ছেন?
জি বলুন। বলছে এখানে একটা নোটিশ দিছিল কি ওটা কি ইগনার আমাদের প্যাকেজ কমপ্লিট হয়ে গেছে, এখন ডাউনলোড করতে হবে এই দুইটা, তো এক ক্লিক করলে দুইটা ডাউনলোড হয়ে যাবে। এই ওয়ান ক্লিক ডাউনলোডে ক্লিক করলাম, এই দুইটা আমরা কম্প্রেসড এর ভিতরে এই যে এই নামে ডাউনলোড থাকবে। ডাউনলোড এত শর্টকাটে ডাউনলোড হয়ে যাবে কেন? এলইডি স্টোর সাইজ 198 MB। এই যে ফাইলটা এই নামে ডাউনলোড হয়েছে, এর ভিতরে সম্ভবত ওই দুইটা ফাইল আছে। কপি দেখি, এটা একটু কপি করে রাখি, এখানে পেস্ট করলাম, এটাকে দিয়ে এর ভিতরে যে সমস্ত ফাইলগুলো এর ভিতরে রাখা আছে। ওকে, তো আমাদের এখন এই প্যাকেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা যেইখানে যাব, যেই সাইডে আমরা যেই হোস্টিং এই সাইটটা আপ করব, সেই হোস্টিং এ গিয়ে আপনাদের এটা লোড করতে হবে। ঠিক আছে, তো আমরা একটা সাইট ফাঁকা করে নিয়ে জাস্ট আমাদের নেক্সট ক্লাসে আমরা এটা আপলোড করে দিব। ঠিক আছে, আজকে আর এখান থেকে কোনো সাইট সরাইতে যাচ্ছি না, এই সাইটটা দরকার আছে আজকের জন্য, আমরা এই হোস্টিং এ আমরা আপ করে দিব। এখান থেকে এই সাইটটা রিমুভ করে দিয়ে টোটাল ডিলিট করে দিয়ে এখানে আপ করে দিব। ওই যে ফ্রি একটা হোস্টিং নিছিলেন না কোথা থেকে, হ্যাঁ ওইটাতে হ্যাঁ, করা যায় তো? 195 তো ওদের মনে একটা বাইন্ডিং ও আছে, এখানে একটা ব্যাপার আছে, এই জন্য আমরা প্রিমিয়ামই দিব। নেক্সট আগামীকাল সকালে সেটা আপলোড করে দিয়ে আমরা আগামীকাল থেকে শপিফাই শুরু করব। ঠিক আছে।